ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি ভার্জিনিয়া উলফের লেখা বিখ্যাত একটা এসে শেক্সপিয়ার সিস্টার নিয়ে। আলোচ্য উপন্যাসে তিনি তুলে ধরেছেন 15th থেকে 17th সেঞ্চুরি পর্যন্ত ইংল্যান্ডে মহিলাদের অবস্থা কেমন ছিল, পুরুষশাসিত সমাজে মহিলারা কীভাবে উপেক্ষিত হতো এবং কতটা নির্যাতনের শিকার হতো তা স্পষ্টভাবে তুলে ধরেছেন তার এই বিখ্যাত এসেতে। আমরা জানি ভার্জিনিয়া উলফ একজন ফেমিনিস্ট বা নারীবাদী লেখিকা। তার বিখ্যাত এসে অ্যা রুম অফ ওয়ান্স ওন এর 3rd চ্যাপ্টার বা 3 নম্বর চ্যাপ্টার হতে ইনফরমেশান কালেক্ট করে তিনি রচনা করেছেন শেক্সপিয়ার সিস্টার। তিনি উল্লেখ করেছেন এলিজাবেথান পিরিয়ডে নারীদের পশ্চাৎপদতার কারণ এবং কীরকম ছিল তাদের সেই বাস্তব পরিবেশটা, এ নিয়ে বিস্তর আলোচনা করেছেন শেক্সপিয়ার সিস্টারে। তার লিখনের মাধ্যমে নারীদের অধিকার, তাদের ফ্রিডম, রাইট অ্যান্ড প্রিভিলেজ, তাদের প্রয়োজনীয়তা, এইসব দিকগুলির উপরে তিনি ফোকাস করেছেন। উলফ দেখলেন যে 15 থেকে 17 শতাব্দীতে কোনো ফিমেল রাইটার নেই বললেই চলে। যদিও দু একজন ফিমেল রাইটার ছিল, তারা পেন নামে লিখতেন বা সিডোনেমে লিখতেন, ছদ্মনামে লিখতেন। যেমন মেরি অ্যান ইভ্যান্স, তিনি জর্জ ইলিয়টের ছদ্মনামে লিখতেন এবং তার সাহিত্যকর্মে বা তাদের সাহিত্যকর্মে মহিলাদের নিয়ে তারা লিখতেন না, অর্থাৎ সেখানে রিয়েল কন্ডিশনটা অত্যন্ত বাজে ছিল মহিলাদের। এবং এই ব্যাপারটা জর্জ ইলিয়টকে ব্যাপকভাবে ভাবিয়ে তোলে। তিনি অত্যন্ত কিউরিসিটি নিয়ে ইতিহাস স্টাডি করতে শুরু করেন, হিস্টোরি ঘাঁটতে শুরু করেন যে সেই সময়ে মহিলাদের রিয়েল কন্ডিশনটা কেমন ছিল সেটা বোঝার জন্য। এরপর তিনি প্রফেসর জি.এম. ট্রিভিলিয়ানের হিস্টোরি অফ ইংল্যান্ড বইটিতে তার প্রশ্নের সম্ভাব্য কিছু উত্তর খুঁজে পান। বইটিতে তিনি ব্যাপক তথ্য পান মহিলাদের সম্পর্কে, যে সেই সময় তারা কীভাবে সাপ্রেসড হতো বা উপেক্ষিত হতো। ওয়াইফ বিটিং বা স্ত্রীকে পিটানো, এটা ছিল সমাজ স্বীকৃত একটা ব্যাপার। পুরুষরা এটাকে কনস্টিটিউশনাল একটা রাইটের মতো মনে করত। হায়ার অথবা লোয়ার, সকল পুরুষরাই তাদের স্ত্রীকে পেটাতো কোনোরূপ লজ্জাবোধ ছাড়াই, এবং স্ত্রীরাও কোনোরূপ প্রতিবাদ ছাড়াই এগুলোকে নীরবে সহ্য করত। এই বইতে তিনি আরও ইনফরমেশান পান যে মেয়েদের সম্মতির ভিত্তিতে বিয়ে দেওয়া হতো না, পিতামাতার পছন্দ মতোই তাদেরকে বিয়ে করতে হতো। যদি তারা এর প্রতিবাদ করতো বা বিয়ে করতো না, তাহলে তাদেরকে লক আপ করা হতো এবং ব্যাপক নির্যাতন এবং প্রহার করা হতো। আবার অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে নার্সারি বা দোলনাতে থাকা অবস্থায় তাদের পিতামাতারা তাদেরকে বিয়ে দিয়ে দিত, এবং বিয়ের পরে ছেলেরা রীতি বা প্রথা অনুযায়ী লর্ড স্বাস্থ্য বা মাস্টার স্বাস্থ্য এবং মেয়েরা স্লেভ বা দাসী স্বাস্থ্য। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণটা অত্যন্ত ন্যারো ছিল, মহিলাদের নিয়ে ভালোভাবে ভাবা হতো না। ধর্মীয় দৃষ্টিকোণটা কেমন ছিল এটা বোঝা যায় একজন বিশপ যখন বলেছিলেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর অ্যা উইম্যান টু রাইট দ্য প্লেস অফ শেক্সপিয়ার। অর্থাৎ শেক্সপিয়ারের মতো কোনো সাহিত্যকর্ম কোনো মেয়েই তৈরি করতে পারে না বা লিখতে পারে না। অ্যান্ড দ্যাট দ্য সোল অফ এ ক্যাট ডাজ নট গো টু হ্যাভেন। অর্থাৎ ক্যাট সোল মানে নগণ্য আত্মা যেটা বোঝাচ্ছে, বা বিড়ালের আত্মা কখনো স্বর্গে যায় না। এই উক্তিগুলোর মধ্যে দিয়ে মহিলাদের সম্পর্কে অত্যন্ত বাজে মনোভাব পোষণ করা হয়েছে। অর্থাৎ ধর্ম এখানে স্বীকৃতি দিচ্ছে যে একজন মেয়ে কখনো একজন ছেলের সমকক্ষ হতে পারে না, সেটা জ্ঞান, বুদ্ধি বা যে কোনো দিক থেকেই। এবং মেয়েদের এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আন্ডার এস্টিমেট করা হয়েছে। যদিও বাস্তব জীবনে নারীদের তেমন কোনো পার্সোনালিটি ছিল না এবং তাদেরকে অনেক ছোট করে দেখা হতো, কিন্তু কবি সাহিত্যিকদের সাহিত্যকর্মে তাদেরকে অত্যন্ত স্ট্রং পার্সোনালিটিতে পূর্ণ করা হয়েছে বা রিপ্রেজেন্ট করা হয়েছে। কাব্য কবিতা এবং রিয়েল লাইফের মধ্যে একটা স্ট্রং ডিফারেন্ট ছিল, ফার ডিফারেন্ট ছিল। কাব্য কবিতায় তাদেরকে অত্যন্ত পজিটিভলি রিপ্রেজেন্ট করা হয়েছে, যদিও সাহিত্যকর্মে তারা পজিটিভলি উপস্থাপিত হয়েছে, কিন্তু বাস্তব জীবনে তারা একেবারে সাপ্রেসড ছিল, উপেক্ষিত ছিল। যেমন ক্লিওপেট্রা চরিত্রটি শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে একটা বিখ্যাত ক্যারেক্টার এবং ডিটারমাইন্ড ক্যারেক্টার। রোজালিন্ড অ্যাজ ইউ লাইক ইটে একজন অ্যাট্রাকটিভ এবং স্ট্রং মোরালিটি সম্পন্ন গার্ল, এইভাবে তাকে ফোকাস করা হয়েছে। এছাড়া যখন আমরা ইতিহাস নিয়ে স্টাডি করি তখন দেখতে পাই ক্লাইটেমিনিস্ট্রা, অ্যান্টিগন, লেডি ম্যাকবেথ, ফ্রেডরিক, ক্রিসেডা, ডেসডেমোনা, ডাচেস অফ ম্যালফি, প্রত্যেকটা ক্যারেক্টার বার্নিং বেকনের মতো জলজল করে জ্বলছে। তাদের মধ্যে খুব ভালো কোয়ালিটি ছিল, কিন্তু বাস্তব জীবনে তাদেরকে ভিন্ন একটা জায়গায় রাখা হতো, অত্যন্ত নিচু করে ভাবা হতো। তাদের লাইফস্টাইলটা ছিল একেবারে বাজে, নগণ্য। যদিও কাব্য কবিতায় তাদেরকে অনেক সুন্দর করে ফোকাস করা হয়েছে, কিন্তু বাস্তব জীবনে তারা অনেকটা উপেক্ষিত ছিল, নেগলেক্টেড ছিল, এবং এটাই ছিল এই সোসাইটির মূল বৈশিষ্ট্য, যেটা সাহিত্যকর্মে ফুটে ওঠেনি। এবার লেখিকা নিজেকে একটা প্রশ্ন করলেন, যদি শেক্সপিয়ারের কোনো বোন থাকতো তাহলে নিঃসন্দেহ সেও সে সময় উপেক্ষিত হতো, সাপ্রেসড হতো। যদিও তার শেক্সপিয়ারের মতোই প্রতিভা থাকতো, তারপরেও সে সাপ্রেসড হতো।
এবার লেখিকা কল্পনাতে একটা গার্লকে ইমাজিন করলেন এবং তার নাম রাখলেন জুডিথ শেক্সপিয়ার, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের বোন। যদিও শেক্সপিয়ারের বোন ছিল না, তথাপি এখানে একটা ইমাজিনারি গার্ল হিসেবে কল্পনা করা হয়েছে জুডিথ শেক্সপিয়ারকে। এবং শেক্সপিয়ার ও জুডিথ শেক্সপিয়ারের মধ্যে একটা ডিসক্রিমিনেশন বা বৈষম্য তুলে ধরেছেন লেখিকা তার এই এসের মধ্য দিয়ে। যদিও তাদের মধ্যে সেম কোয়ালিটি থাকবে, কিন্তু তাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। খুব সম্ভবত শেক্সপিয়ার গ্রামার স্কুলে যেত, সেখানে ল্যাটিন শিখত, লজিক শিখত, অধ্যয়ন করত ওভিড, ভার্জিল, হরাস। সে খরগোশের মতো চঞ্চল ছিল, শুটিং করতে পছন্দ করত, হরিণ শ্যুট করত, হয়তো প্রতিবেশীর মেয়েকে বিয়ে করেছিল এবং বাচ্চার জন্ম দিয়েছিল। এরপর ভাগ্য পরিবর্তনের জন্য লন্ডনে গেল, সেখানে থিয়েটারে কাজ নিল এবং অল্প সময়ের মধ্যে সে থিয়েটারে অত্যন্ত ভালো করলো এবং একজন জনপ্রিয় অ্যাক্টর হিসেবে আত্মপ্রকাশ করলো। জুডিথ শেক্সপিয়র যে একজন এক্সট্রাঅর্ডিনারি গার্ল ছিল, গড গিফটেড কোয়ালিটি ছিল তার মধ্যে, এবং শেক্সপিয়ারের মতো সকল গুণের অধিকারী ছিল সে। কিন্তু তার হয়নি গ্রামার স্কুলে যাওয়া, স্টাডি করা হয়নি লজিক, হরাস, ভার্জিল। কৌতূহলের বশে হয়তো দু একদিন শেক্সপিয়ারের বইটা হাতে নিয়েছিল এবং পড়ার চেষ্টা করেছিল। তখন তার বাবা তাকে দেখেছিল এবং বকাঝকা করেছিল, বলেছিল সেলাইয়ের কাজ করতে। তার বাবা তাকে খুব ভালোবাসত, তাই কথাগুলো বলেছিল অত্যন্ত কাইন্ডলি বাট শার্পলি। সে টিনেজ না হতে হয়তো পাশের বাড়ির কোনো উল স্ট্যাপলারের ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। সে বিয়ে করতে রাজি হয়নি, এতে তার বাবা তাকে অনেক মেরেছিল। এরপর হয়তো মেন্টালি টর্চার করেছিল। তারপরও যখন রাজি হয়নি, তখন হয়তো ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল। রাতের অগোচরে হয়তো জামা কাপড় গুছিয়ে সামারের এক নাইটে লন্ডনের রাস্তায় পা বাড়িয়েছিল। থিয়েটারের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তার এই আগ্রহের কথা হয়তো থিয়েটারের এই ম্যানেজার নিক গ্রিনের কাছে বলেছিল। সে খুব হাসাহাসি করেছিল যে একজন মহিলা অ্যাক্ট্রেস হবে। যখন সে পিছু ছাড়ছিল না, তার স্বপ্নের কথা বলছিল, বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন হয়তো মিথ্যা আশ্বাস দিয়েছিল তাকে এবং তাকে ব্যবহার করেছিল এবং একসময় একটা বাচ্চা সন্তানের জন্ম দিয়েছিল। জুডিথ বুঝতে পেরেছিল তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, সে কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবে না। তখন হয়তো সে সুইসাইড করেছিল এবং কোনো ক্রস রাস্তার মাঝে বা ক্রস রোডের মাঝে তাকে ব্যারিড করা হয়েছিল, সমাহিত করা হয়েছিল। তো এটাই হচ্ছে গল্পের বা এই এসের মূল স্টোরি। এটাকে অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি, একদিকে পুরুষ শাসিত সমাজে পুরুষদের অধ্যত অধিপত্য, অন্যদিকে মহিলাদের পশ্চাৎপদতা, তাদের কোনো ফ্রিডম নেই, তাদের কোনো রাইট নেই, প্রিভিলেজ নেই, কোনো সুযোগ সুবিধা নেই, তারা একেবারে উপেক্ষিত। এবং সাহিত্যকর্মেও তাদেরকে সুন্দরভাবে ফোকাস করা হয়েছে, কিন্তু বাস্তব জীবনে তারা ছিল অবহেলিত। সুতরাং নারীদের দুরবস্থা, পুরুষ শাসিত সমাজে পুরুষদের সেই ঔদ্ধত্য, এটাই ছিল আলোচ্য এই এসের মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।